অন্যরকম একটা টান যেহেতু অনুভব করছি, এরা আমারই। দুজনের চোখ দেখে আমি টাসকি খেয়ে যাচ্ছি। আরো 3 ঘন্টা অপেক্ষার অবসান। সাইফাকে বেডে শিফট করা হলো। তড়াক করে উঠে দাঁড়ায় শাবাব। অর্ধজ্ঞান মেয়েটি, চোখ দুটো পুরোপুরি খোলা নয়, তারপরও আঙ্গুল নাড়িয়ে কিছু বলার চেষ্টায় আছে। শাবাব তার কপালে চুমু খেতে গিয়েও থেমে যায়। এখানে আরো অনেকে উপস্থিত। মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ তার দিকে চেয়ে। সাইফা হাত তুলে কিছু ইশারা করেই যাচ্ছে। চট করে বুঝে ফেলে শাবাব। একজনকে কোলে তুলে নেয়। রুনা বেগম সাহায্য করলেন অপরজনকেও কোলে তুলে নিতে। সাইফার দুপাশে দুজনকে শুইয়ে দিতেই অঝরে কাঁদছে মেয়েটি। শাবাব বলে উঠল, কান্না থামাও। নিভু নিভু গলায় সাইফা জবাব দিল, ওদের দেখে কান্না থামছে না আমার। নো, তোমার কান্নাকাটির দিন শেষ, ওদের শুরু। চুপ থাকো বলছি। আপনি আমাকে এখনো বকছেন, অথচ ধন্যবাদ দেওয়া উচিত ছিল। শাবাব কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, হিসাব নিকাশ পরে হবে, এখন একটু ঘুমাও। অনেক সহ্য করেছ এতটা দিন। শাবাবের চোখ দর্শনে বুঝে উঠল সাইফা সে আজও নিজেকে পুরোপুরি পারেনি প্রকাশ করতে। নিজের আসল ব্যক্তিত্বের মধ্যেই আছে অনেকটা আবৃত্ত। অভ্যস্ত সাইফা আর চায় না পুরোপুরি হাসি মুখ হয়ে যাক এই লোকটা। অদ্ভুত দেখাবে, থাকুক এমনি তার অন্যরকম কাঠখোট্টা রূপে। ছাদের ঠিক মাঝামাঝি বসে আছে শাম্মা, তার কোলে মাথা রাখা নম্র এক মানুষ। শান্ত ভীষণ রকমের, চাওয়া পাওয়াহীন। মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলো শান্ত হোক আর নীরব একা নয়। ভরসার এক হাত মৃত্যুর অবধি তার হাতেই আছে। খোলা আকাশের নিচে দুজনের একাকী সময় কাটছে। ঠান্ডা হাওয়া মাখছে গায়ে। তোমার কি মন খারাপ? আবির ছটফট জবাব দিল, না তো, কেন? সুবামনি আর সুফিয়ানের দিকে যেভাবে মুখ লটকিয়েছে তাই জানতে চাইলাম। তেমন কিছুই না, বাচ্চা দুটোকে দেখে একেবারে ভ্রমে ডুবে গিয়েছিলাম। মুখের প্রতিক্রিয়া আপনা আপনি এমন হয়ে যায়। তুমি এতদিনে অন্তত বুঝেছো আমার বাচ্চা কাচ্চা ভীষণ ভালো লাগে। শাম্মা হেসে জবাব দিল, আমাদের ঘরেও আসবে এমন কেউ একদিন। অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্টি হয়। আবির জবাবে হাসে। আকাশপানে চেয়ে কি যেন ভাবলো, দীর্ঘশ্বাস ফেললো কয়েকবার, এরপর বলল, এক জায়গা থেকে বোরিং লাগছে গিন্নি, চলো কোথাও ঘুরে আসি, দূর অজানায়। হুট করে শাম্মার মনটা বিষাদের কালো মেঘে ছেয়ে যায়। কাঁপুনি অনুভব করলো অঙ্গ প্রত্যঙ্গে। ভ্রমণ শৌখিন মেয়েটার জীবনে এই ভ্রমণটাই অতীতে একসময় কাল হয়ে দাঁড়ায়। এতটা বছরে কখনো শহরের বাহিরে যাওয়া হয়নি। বাধ্য হয়ে গিয়েছিল অফিসের কাজে দেশের বাহিরে। সহকর্মীদের জোরাজোরির পরও সে আশপাশটা অব্দি ঘুরে দেখেনি। শাম্মার মুখপানে চেয়ে আবির জানতে চাইল, কি হয়েছে, চুপ হয়ে গেলে যে? না কিছু না। আবির সন্দিহান দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, আমার তো মনে হচ্ছে অনেক কিছু, আমাকে বলবে না? কি বলবো, চাই না বারবার পুরনো ক্ষত খুঁড়ে খুঁড়ে তাজা করতে। আমি ক্ষত সারানোর ওষুধ দিব, বলে ফেলো, মন হালকা করো। আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে যাওয়া লোকটা আমার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর প্রথমবার ঘুরতে গিয়েছিলাম। সে বাড়ি গিয়ে মদ সিগারেট খাই ইচ্ছে মতো। ফিরে এসে আমার হাতে তার ফোন দেখে আমাকে বুঝবার সময় না নিয়েই মারধর শুরু করে। যতটা ভ্রমণ প্রিয় ছিলাম ততটাই বৃতৃষ্ণা জন্মায় ঘোরাফেরার প্রতি। আবিরের চোখে মুখে ক্রোধ দেখা গেল। প্রথমবার তাকে হয়তো রাখতে দেখা যায়। নাকের পাটা কিছুটা ফুলে আছে, মুখ গোলাকার শক্ত। কঠোর গলায় জানতে চায়, বাসা জানাওনি? আর শাবাবকে? না। আবির কিছুটা উঁচু গলায় বলে উঠল, কেন? তোমার ঘরে আইনের লোক থাকতেও সমাজের অবলা ভিতর নারীদের মতন নির্যাতন সহ্য করেছো? তোমাকে দেখে তো এত দুর্বল মনে হয় না। এই সমাজে নিয়ম আছে আবির, প্রেমের বিয়ের দায়ভার কেউ নিতে চায় না, সেই দুটো মানুষকেই নিতে হয়। ভুল বললে, নিজের ভাই সম্পর্কে অন্তত তোমার ধারণা ভুল। যে মারটা ওই খারাপ লোক শেষ সময় খেয়েছে সেটা আরো আগে খেত। শাবাব ওর জীবন নরক বানিয়ে ছেড়ে দিত। অনুশোচনায় মুখ ঘুরে গেল শাম্মার। অন্যদিকে চেয়ে আছে, উত্তর নেই। আসলেই বোকামি করেছে। প্রেমে ডুবে থাকলে বোধহয় বিষ ও অমৃত মনে হয়। আবির উঠে বসে, মুখে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল, যেখানে তোমার ভ্রমণের প্রতি ভালো লাগা ফেলে এসেছিলে সেখানেই যাব আমরা। ফিরিয়ে আনবো ওই ভালো লাগাকে। আমি এবার নরম মনের আবিরের নতুন অনুরোধ করছি না, স্বামীর অধিকার খাটিয়ে আদেশ করছি। আমি তোমার কথা শুনবো, কিন্তু। আবির হাত তুলে থামিয়ে দিল, বলল, কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। তোমার আগের জীবন জীবন না, ঠিক আছে? এখন থেকে নতুন জীবন। আর তোমাকে নিতে হলে যদি জোর খাটাতে হয় আমি খাটাবো, অত সাধু আমি নই। ওহো, দুজনের জন্যই দোলনা কেনা হয়নি।
কপালে হাত রেখে বললেন লুৎফর বেগ। 4 দিন পর নিজ সন্তানকে নিয়ে প্রথমবারের মতন বাড়িতে কদম রেখেছে। শাম্মা সহ বাকিদের আবেদনে বাড়ি ঘর নতুন রূপে অল্প স্বল্প সাজানো, বিশেষ করে শাবাব সাইফার ঘর। বাবার কথা জবাবে শাবাব বলল, দোলনার দরকার নেই, ওরা আমাদের মাঝখানে ঘুমাবে। বলে সাইফাকে নিয়ে ঘরের দিকে পা বাড়ায়। বাকিরা তাদের পিছু পিছু। ঘরে এসে খুব সাবধানে কোলে তুলে শুইয়ে দিল সাইফাকে। সাইফা বলে উঠল, আমি বসতে চাই, এখন শুব না। পাকনামো করা লাগবে না। ডাক্তার কি বলেছে ভুলে গেছো? ফেরার পথে ডাক্তার বেশ কিছু নির্দেশনা বলে দিয়েছেন। সোজা হয়ে শুতে হবে সাইফার, অন্তত আগামী 2 দিন। সেলাই কাঁচা, কিছু সমস্যা থাকার কারণে হাঁটাচলা করতে বারণ করা হয়েছে। দুজনকে জন্ম দিয়ে শরীরটাও ভীষণ দুর্বল। সাইফার বাবা মাকে জোর করে এ বাড়ি এনে রাখা হয়। লুৎফর বেগ এবং রুনা বেগমের ভাষ্যমতে একা একা কোনো নাতি নাতনিদের সঙ্গে সময় উপভোগ করবে। নানা নানিরও সমান অধিকার, কিন্তু দূরত্ব কেউই চায় না। শাবাবের অনুরোধে তারাও রয়ে গেছেন। দুজনকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে রুনা বেগম চলে গেলেন রান্নার আয়োজন দেখতে। সাইফার মাও তার পিছু পিছু গিয়েছেন। একে একে ঘরটা খালি হয়ে গেল। শাবাব হাত মুখ ধুয়ে একটি পাত্রে পানি আর তোয়ালে নিয়ে এসে সাইফার কাছে বসে বলল, হতে দাও। কেন? এত প্রশ্ন করো আহমক। হাসপাতাল থেকে ফিরেছো, ওর গিয়ে ফ্রেশ হতে পারবে না, তাই হাত মুখ মুছে দিচ্ছি। মা হওয়ার পরও যদি তোমার বোকামি না কমে। বিনা বাক্যে অপমানিত হয়ে হাত এগিয়ে দিল। শাবাব নিজের কাজে লেগে পড়ে। সাইফা মুখ লটকে আছে, ভালোভাবে বলা যায় না কথাটা। শাবাব নিজের কাজ শেষে ঘরের পর্দা টেনে দিল। বাচ্চা দুটোর দিকে চেয়ে আবারও তাদের মায়ের কাছে এসে বসেছে। দুহাত একত্র করে হাতের মুঠোয় নেয়। শাবাবের নমনীয়তা অনুভব করতে সাইফা বলে ওঠে, আপনার মতন গম্ভীর রাগী আপনার মেয়ে, আমার মতোই ছটপটে আমার ছেলে। আপনি খুশি তো? শাবাবের কণ্ঠস্বর পরিবর্তন হয়, বরফের ন্যায় ঠান্ডা। সে বলল, আমাকে কেউ কখনো উপহার দেয়নি, দেওয়ার সাহস, প্রয়োজন, ইচ্ছে হয়নি হয়তো, কিন্তু এই উপহার আমার জীবনের প্রথম শ্রেষ্ঠ উপহার। আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই না, ধন্যবাদ এই উপহারের বিনিময়ে ছোট্ট শব্দ। আমি খুশি কিনা আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো। এই ভাষা সহজে কেউ বুঝে না, তুমি বুঝো, হয়তো এখন বুঝবে। নতুন দিনের আরম্ভ, সাথে নতুন অনুভবের। বাবা মা হওয়ার 3য় দিন। সাইফ একটু হাঁটাচলা করতে শুরু করেছে। ঘরে ভরসার কাঁধে হাত রেখে এদিক থেকে ওদিক হেঁটে বেড়ায়। অন্যদিকে তাদের সন্তানরা। সুফিয়ান রাতে একটা মুহূর্তের জন্য ঘুমোতে দেয় না শাবাব সাইফাকে। সারাদিন আরামে ঘুমিয়ে রাতের দিকে তার সব দুষ্টমি শুরু হয়। মেয়েটা নেহাতি শান্ত, তবে মুখ দর্শনে বোঝা যায় সে কতটা রাগী। ইচ্ছে হলেই চোখ খুলে যায়। নিজের বাবা মাকে দেখার ইচ্ছেটুকু জাগে না তার, হয়তো না ফিরে চেয়েও দেখে না। দুজনকে একসঙ্গে শুয়ে রাখা হয়েছে, অনেকটা কাছাকাছি। সুফিয়ান হাত নড়চড় করতে করতে আঁচড় বসিয়ে দিল সুভাইয়ের গালে। তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে ফেলে সুভা। রক্তিম বর্ণ ধারণ করেছে মুখখানা। গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। শাবাব যত দ্রুত সম্ভব সাইফাকে বিছানায় বসিয়ে সুভাকে কোলে তুলে নেয়। বুকের সাথে ছোট্ট বিড়াল ছানার সাথে লেপ্টে চুপ হয়ে গেল। শাবাব বিগত 3 দিনে বুঝে গিয়েছে বাচ্চাদের নিয়ে হাঁটলে তারা শান্ত থাকে। বিড়াল ছানার মুখ নিজের মুখোমুখি হতে আজ দেখা গেল ভিন্ন চিত্র। ড্যাব ড্যাব করে বাবার দিকে চেয়ে আছে, এক দৃষ্টিতে পলকহীন, মুখশ্রী প্রতিক্রিয়াহীন। কিছু সময় চেয়ে থেকে হাই তুলে আবার চোখ বুজে নিল। শাবাব বোকার মতন সাইফার দিকে প্রশ্ন ছুড়ল, ওর কিসের এত অ্যাটিটিউড? সাইফা সুফিয়ানকে কোলে তুলে ঘুম পাড়াতে পাড়াতে বলল, ওর বাবার এত কিসের অ্যাটিটিউড? সুভাকে সাইফার কোলে দিয়ে সুফিয়ানকে তুলে নেয়। বাবার কোলে এসে সে ভীষণ রকমের খুশি। শাবাব একের পর এক নরম তুলোর মতন গালগুলোতে চুমু খেতে শুরু করলো। ধারালো দাঁড়ের মুখে লাগতেই সুফিয়ান শাবাবের গাল খামছে ধরে। তার নখ দ্বিগুণ ধারালো, গালে সরু লম্বা আঁচড় পড়েছে। একটু একটু রক্তও দেখা গেল। শাবাব ব্যথাকাতর হয়ে ওঠে। এতটুকু 1.5 ইঞ্চি আর বাচ্চার নখ ছুরির মতন ধারালো। সাইফা প্রথমে রক্ত দেখি ভড়কে উঠলেও পরপর হেসে ফেলে বলে, একদম ঠিক হয়েছে, আমার সব প্রতিশোধ আমার ছেলে নেবে আপনার থেকে। বড় হলে গাছের সাথে উল্টা ঝুলায় রাখবো। ছি, কি নিষ্ঠুর তোমার বাবা, দেখেছো? উল্টো ঝুলিয়ে স্ট্রং বানাবো। এখন দুজনকে সামলা, ও কাজ কামাই দিয়েছে অনেকদিন, আর হচ্ছে না। বলে মুখে রুমাল চেপে বেরিয়ে পড়ল শাবাব। বুড়োতে এসেছে প্রায় 1 সপ্তাহ পর। এসেই দেখলো তার সহকর্মীরা সামলে নিয়েছে সবকিছুই। তারও যোগ্য, নিজ নিজ কাজে তারা দক্ষ, কিন্তু শাবাবকে সবসময় একজন অ্যাডভাইজার হিসেবেই নিয়েছে। একটে কাজ করেছে, শিরোমণি তাকে করা হয়েছে সব কাজে। হিংসা বিদ্বেষ আসেনি কখনো। স্বস্তির নিঃশ্বাস ফেলে শাবাব। এই জায়গাটা তার জীবনের প্রথম প্রায়োরিটি। কত রাত একা কাটানো হয়েছে এখানে। বুড়োতে আসতেই সাক্ষাৎ হয় নতুন দুজনের সাথে।
কনস্টেবল হিসেবে জয়েন করেছে একজন, আর একজন কুক। পূর্বের মানুষটির বিশ্বাসঘাতকতায় আর কাউকে কুক হিসেবে নিয়োগ দেয়নি। শাবাব তাদের সাথে কথাবার্তা বলে নিল, কাজ গুছিয়ে দিল, কঠোর গলায় কিছু আদেশও ছুড়েছে। সবকিছু সামলে মির্জা এসে হাজির হলো। শাবাব মির্জার কিছু বলার পূর্বেই বলে উঠল, যদি উল্টাপাল্টা কিছু বলতে এসে থাকো তাহলে আমি শুনতে ইন্টারেস্টেড না, আসতে পারো। যাব কিন্তু বলে যাব। কানের পোকা না নাড়িয়ে যাবে তুমি, এটা আমি অবশ্য আশাও করলাম কি করে। হ্যাঁ সেটাই তো। বলে মির্জা শাবাবের পাশে বসলো। দুজনের খুনসুটি কোনোদিন যাবে না। বৃদ্ধ বয়স পর্যন্ত হয়তো মির্জা শাবাবকে খুঁচিয়ে যাবে, আর শাবাব এভাবেই রাগ করে যাবে। মির্জা শাবাবের মুখপানে চেয়ে বলে ওঠে, একা মুখ লিখিয়ে করিডোর কান্না করার চেয়ে সবার সামনে কান্না করলে ভালো হতো না? সবাই বিশ্বাস করে নিত তুমি মানুষ, কোনো রবট নয়। শাবাবের সমস্ত কথা গলায় আটকে গেল। কথার উত্তর দেওয়ার সাহস নেই। কি উত্তর দেবে? যেটা হয়েছে সেটা সত্য। মির্জা থামলো না, ফের বলল, এ নিয়ে দুইবার কাঁদতে দেখলাম তোমার। তোমার জীবন ধন্য। আমাকে ফলো করো। ফলো করি না, তোমার হৃদয়ের দুর্বল মুহূর্তগুলোকে খোদ সৃষ্টিকর্তা আমাকে প্রত্যদর্শী হিসেবে পাঠিয়ে দেন। আর কিছু? যেমন এমন দেখতে পাচ্ছি গালে তোমার বাচ্চাদের দেওয়া খামচির দাগ নিয়ে ঘুরছো। বেশ মানিয়েছে কিন্তু। তপ্ত নিঃশ্বাস ফেলে শাবাব। একাকী কেঁদেও শান্তি নেই। অনিমন্ত্রিত মেহমানের মতন এসে হাজির এই উদ্ভট মানসিকতার মানসিক রোগ বিশেষজ্ঞ। শুনেছে পাগলের চিকিৎসার জন্য নিজেকেও পাগল হতে হয়। মির্জার ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পেল। ফোন বের করে লক স্ক্রিনে তার ছানাপোনাদের ছবি দেখে কিছুটা হাসে। কলম চলছিল সাদা কাগজে, সেটা থেমে গেল। ভাবনায় ডুবে ফিরে দেখছে সমস্তটা। জীবনের গতি বদল, ভালো খারাপ মিলিয়ে পরিপূর্ণ একটা জীবন। নিজেকে সুখী মনে হয় এখন। কোথাও একটা অপূর্ণতা ছিল, এখন সেটা খুঁজে পাওয়া যায় না। ভাবতে হবে নতুন করে, কিভাবে সন্তানদের জন্য ভালো কিছু করা যায়। ভবিষ্যতে যেন নড়বড়ে না হয় তাদের কদম। কারো ভরসায় না থেকে একাকী চলতে পারে। মির্জা এক ধ্যানে শাবাবের দিকে চেয়ে থেকে বলল, আমার ফোনে আমার চাপের ছবি দেখো। এই আমার ছেলেকে দিয়ে তোমার মেয়ের সাথে বিয়ে দেবে? ছেলে ভালো, কিন্তু ছেলের বাবা ভালো না। আমি এই প্রস্তাবে রাজি না। আরে এটা কেমন কথা? চুপ থাকো, আর আবিরকে বলো মুখ লটকে না রাখতে। ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। নতুন সম্বোধনের টের পাচ্ছে শাবাব। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিটি মালবাহী ট্রাকের প্রতি নজর আর সার্চ করছে। অবৈধ মাল আনা নেওয়ার খবর এসেছে। জায়গায় জায়গায় পুলিশি টহল। সন্দেহজনক গাড়িগুলো দেখা ও নাম্বার নোট করে রাখা। মস্তিষ্কের জোরে কাজ করতে থাকলেও মনটা বাড়ি ফেরার তাড়া দিচ্ছে। আর চোখ বারবার ফোনের দিকে। যদিও বেশি সময় নেই এখানে। একটু পরেই আরেকটি টিম আসবে নাইট ডিউটি করতে। শাবাব আর তার টিম সারাদিন ছিল এখানে। তেমন সন্দেহজনক কিছু পায়নি। শাবাবের অস্থিরতা কমলো না। আরো 1 ঘন্টা। ফোন বের করে ভিডিও কল মেলায় সাইফার ফোনে। মেয়েটাও যেন অপেক্ষায় ছিল। দ্রুত ফোন রিসিভ করতে একে অপরের হাসি মুখ দেখা মেলে। সাইফা বলল, আমার অবস্থা হয়েছে গৃহিণীর মতন। ঘরে বসে স্বামীর অপেক্ষা করছি, যেখানে আপনার সাথে আমার থাকার কথা ছিল। সেটা থাকবে কিছু মাস পরে। সুবাহ সুফিয়ান কি করে? ওরা দুজন ঘুমোয়। দেখি। সাইফা ইচ্ছে হলো একটু আহ্লাদ করুক, ন্যাকাশরে বলে, আমাকে দেখতে ইচ্ছে হয় না আপনার? তোমার মুখ বিগত 4 বছর যাবত দেখছি। আর কত? আমি পুরনো হয়ে গেছি? কিছুটা কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল সাইফা। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া শাবাব বলে উঠল, হ্যাঁ, ক্যামেরা ঘোরাও। আমি ফোন কেটে দিব এখন। ওরা আমার বাচ্চা সবার আগে, আমি দেখতে দিব না। আপনার সাহস কি করে হয়? কিছুটা হেসে শাবাব বলে ওঠে, আমার সাহসের পরিমাণ জানতে চাচ্ছ? যতটা উত্তেজিত হয়ে গিয়েছিল সাইফা সবটাই ফুঁস হয়ে গেল। কপাল কুঁচকে রইল। শাবাব বলে, তোমার জন্য কিছু নিয়ে আসবো আসার সময়। কি লাগবে টেক্সট করে রেখো। এবার ক্যামেরা ঘোরা ওদের দিকে, হাতে সময় কম। স্বামীর আদেশ মানতে হবে। কিছুটা লোভে পড়েও আগ বাড়িয়ে তার জন্য কিছু আনতে চেয়েছে। এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। ক্যামেরা ঘুরিয়ে ঘুমান্ত দুজন নিষ্পাপ শিশুর মুখপানে ধরল। ঘামে ভেজা শরীর শাবাবের, ধুলো মাখা মুখ, কপালে শান্তির ছাপ 1 নিমিষে উদাও হয়ে গেল। যান্ত্রিক ফোনে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে ছুঁয়ে দেখার চেষ্টা করলো। সম্ভব হয়নি। বাড়ি গিয়ে সে ইচ্ছেটাও পূরণ হবে। কিছু সময় শ্রান্ত নেত্রদয় প্রশান্ত করে শাবাব বলল, আমার ফিরতে রাত 11টা বাজবে। খেয়াল রেখো ওদের, আর নিজেরও। রাখছি। ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপড় গুছিয়েছে আবির, নিজেরটাও সাথে শাম্মারটাও। আজই বেরোবে। অনেক বেশি প্রয়োজন না হলে ছুটি নামক শব্দটা খুব কমই শোনা যায়।
সুযোগের সদ্ব্যবহার করতেই আজ রাতের বাসে ঘুরতে যাওয়ার প্ল্যান। উদ্দেশ্য বান্দরবান। ছুটি 3 দিনের। এর মাঝেই তার গিন্নিকে নিয়ে পাহাড়ে সুন্দর সময় কাটাতেই হবে যে করে হোক। শাম্মাকে গোসল করতে পাঠিয়ে সব গোছগাছ করে দিল। ঘরের দরজা জানালা আটকে তৈরি তারা বেরোবার জন্য। আবিরের তাড়াহুড়োতে ক্লান্ত শাম্মা বাস কাউন্টারে এসে কিছুটা স্বস্তি পেল। আবিরের অতি উৎসাহ দেখে রাগ করতে চেয়েও করেনি শাম্মা। ভাবলো করুক কিছু বাচ্চামো, যদি এতে করে নিজের মনকে শান্তি দিতে পারে এতে ক্ষতি কিসে। তবে শান্তিটা বেশিক্ষণ রইল না। বাস কাউন্টারের সদর দরজা বেয়ে হেঁটে আসা মানুষটিকে দেখে রক্ত গরম হয়ে গেল নিমিষে। শাম্মার আজকাল পুরনো অনুভূতির কথা ভেবে কষ্ট হয় না, বরং রাগ হয়। এখনো ঠিক তাই। দুজন মিলে আনন্দে যাচ্ছিল ভিন শহরে। সেখানে যাত্রা শুরুতে এমন মানুষের সাথে দেখা হয়ে গেল, ভাবতেই গা জ্বালা দিয়ে উঠল। সামনে দাঁড়িয়ে চেয়ে আছে তারই প্রাক্তন, সাথে তার বর্তমান স্ত্রী। মেয়েটি শাম্মাকে দেখে কপাল কুঁচকে নিল। শাম্মার প্রাক্তন রিজভি চেয়ে আছে শাম্মার দিকে। শাম্মা মুখ ঘুরিয়ে নেয়। আবিরের হাত চেপে ধরল। আবির ধীর কণ্ঠে বলে উঠল, এটাই সেই ছোট লোকটা, তাই না? অবাক চোখে চেয়ে শাম্মা বিপরীতে প্রশ্ন করে, তুমি কি করে জানলে? তোমার ভাই ছবি দেখিয়েছিল, বলেছিল একে যেখানেই দেখা যাবে অন্তত 2টো থাপ্পড় যেন দেওয়া হয়, পারলে 2টোর চেয়ে বেশি। শাম্মা ফিক করে হেসে উঠল, বলল, তুমি ওকে মারবে? তুমি চাও আমি ওকে মারি? এত মাস্তানি করার দরকার নেই, চুপচাপ বসে থাকো। ততক্ষণে বাস চলে এসেছে। দুজোড়ার গন্তব্য আলাদা, বুঝাই গেল। বাসে ওঠার পূর্বে পেছন থেকে রিজভি ডেকে উঠে বলে, শাম্পা। আবির মুখ কুচকে ফিরে চায়, সাথে শাম্মাও। করুণ এক মুখ বানিয়ে চেয়েছে রিজভি। নিরাপরাধ মানুষের মতন ভঙ্গি তার। আবির এগোতে চাইলে শাম্মা থামিয়ে দেয় তাকে। রিজভি এগিয়ে এসে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আসলে সরি বলার সুযোগটা চাচ্ছি। শাম্মা বলল, আমি বিবাহিত, এখন পরপুরুষের সাথে কথা বলতে রাজি না। আমার কিছু এথিক্স আছে, সেটা সবার সাথে না। আমি এটাও জানি আপনি কি বলতে চান। সচরাচর এমনই হয়, মানুষ নিজের ভুল বুঝতে পারে, ভালো হয় অযথা ভালো হওয়ার ঢং করে। আমি বিশ্বাস করুন এসব কিছুতেই ইন্টারেস্ট না। আপনার ঘ্যান ঘ্যান শুনতেও চাই না। হঠাৎ করে দেখা হলে পুরনো প্রেম জেগে উঠলে সেটা নিজের বইয়ের ওপর অ্যাপ্লাই করুন, কাজে দেবে। আর রইল আপনার সরি, ওটা আপনি নিজের কাছে রেখে দিন। আসি। আমি চোখ মেলে দেখলাম জীবনের পরিবর্তিত রূপ। অবাক হয়ে নিজের অস্তিত্বে। আমি কি সত্যিই তাই যা ছিলাম এতকাল? না আমার অন্যর্থ মানব মুক্তি এটাই? মেয়েটাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে শাবাব। ঘরের বাহিরে তার অবস্থান। গভীর রাতে জাগ্রত হয়ে বসে আছেন তার কন্যা মহোদয়। ছেলেটি আজ মায়ের সাথে আয়েশ করে ঘুমাচ্ছে। তাদের দুজনের ঘুমে যেন কোনো বাধা না আসে, তাই বাহিরে নিয়েই হাঁটছে তাকে। বুক থেকে সরিয়ে দুহাতে আগলে বিড়াল ছানাকে মুখের সামনে আনলো। কি সুন্দর স্থির দৃষ্টিতে চেয়ে আছে। পরাণ জুড়ালো শাবাবের। আমার ছায়া হতে এসেছো? বলল। জবাব এলো না। আসবেই বা কি করে? মাতৃগর্ভে থাকাকালীন নর্চার করে জবাব দিয়েছে। এখন যে সেই উপায়ও নেই, শুধুই চেয়ে আছে। শাবাব পুনরায় বলল, তোমার বাবার খারাপ গুণগুলো যেন আয়ত্ত না করা হয়, ঠিক আছে মা? প্রথমবারের মতন হাসতে দেখা গেল সুভাকে। সে কি মায়া ভরা হাসি। চুমু খায় কয়েক দফা, আদরে ভরিয়ে দেয়। আজ এই মুহূর্তে বিরক্ত হয়নি সুভা, চুপচাপ আদর নিয়েছে। আমি তোমাকে আর তোমার ভাইকে শেখাবো, ভালো সবকিছুই শেখাবো। ভালো মানুষ হতে না পারলেও ভালো বাবা হওয়ার চেষ্টা করব। চোখ বুজে ফেলল। হাই তুলে বুঝিয়ে দিল ঘুম এসেছে ছোট্ট চক্ষুদয়। শাবাব পা চালায়, ঘুমিয়ে যাবে বোধহয়। এদিক ওদিক হেঁটে চলল। ঠিক তখনই লুৎফর বেগের সাক্ষাৎ। এসে সরাসরি দাঁড়িয়েছেন শাবাবের সামনে। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইলেন ছেলের দিকে। পর্যবেক্ষণ করলেন প্রতিক্রিয়াহীন। শাবাবও বুঝে উঠতে পারল না এভাবে কেন চেয়ে আছেন। খানিক বাদে হাত এগিয়ে বলে ওঠেন, দাও, আজ দাদুমণি আমার সাথে ঘুমাবে। শাবাব বিনা সময় অতিবাহিত করে বলে, কেন? আপনি সামলাতে পারবেন না? আমার মেয়ে আমার কাছে থাকবে। লুৎফর বেগ তির্যক দৃষ্টি ছুড়ে ফিরতে প্রশ্ন করেন, আমি সামলাতে তো পারবো না। বাবার কথার অর্থ বোধগম্য হলো সঙ্গে সঙ্গেই। তারপরও শাবাব তার মেয়েকে দিতে নারাজ বলল, দিব না। তোমার মতন পাঠাকে ছোটবেলা থেকে বড় করেছি, এইটুকু বিড়াল ছানাকে সামলাতে পারবো না। শাবাব অগ্নিচক্ষু করে চাইল। মুখের উপর পাঠা বলা হচ্ছে তাকে। তর্ক যেন তেন, কিন্তু এত বড় অপমান। অতিরিক্ত মেজাজ চড়ে গেলে চোখ পাকিয়ে চেয়ে থাকে শাবাব। আমি পাঠা হলে আপনি আমার বাবা, কথাটা মনে রাখবেন। গুড নাইট। উল্টো ঘুরে চলে গেল শাবাব। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলেন লুৎফর বেগ শাবাবের কথার অর্থ। পেছন থেকে চেঁচিয়ে উঠলেন,
এই ছেলে, এই কি বললে তুমি? দাঁড়াও। শাবাব দূর হতে বলল। আমার বাচ্চার ঘুমাচ্ছে, চেঁচাবে না। আর সুবা আর সুফিয়ানকে প্রথম টিকা দিতে নিয়ে আসা হয়েছে। সাইফা এবং রুনা বেগম এসেছেন হাসপাতালে। শাবাব রাস্তায় আছে, পৌঁছে যাবে কিছু সময়ের মধ্যেই। বাচ্চাদের প্রথম টিকা সম্পর্কে রুনা বেগম অবগত হলেও সাইফা অবগত নয়। খুব স্বাভাবিকভাবেই নিচ্ছে ব্যাপারটাকে। রুনা বেগম সাইফার মুখের দিকে চাইলেন, কিছু সময় পর বললেন, শোনো সাইফা, টিকা দেওয়ার পর কিন্তু অনেক ব্যথা হবে, জ্বরও আসতে পারে। খানিকটা ভয়ভীতি এসে জুড়ল। সাইফা খানিক আতঙ্কিত গলায় প্রশ্ন করে। রুনা বেগম বললেন, একটু কষ্ট তো হবেই, তুমি ভয় পেও না, তৈরি করো নিজেকে। সন্তান সামলাতে হলে মায়েদের অনেক সাহসী হতে হয়, একটু যত্ন করলেই ঠিক হয়ে যাবে। মায়ের মমতায় বোকার মতন প্রশ্ন করে বসে সাইফা। রুনা বেগম হেসে জবাব দিলেন, ধুর বোকামে, কি বলছো এসব, শক্ত হও। সুবা সুফিয়ানকে টিকা দিতে নিয়ে গেল রুনা বেগম আর সাইফা। এর ঠিক 10 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে শাবাব। মায়ের বলে দেওয়া কেবিনের কাছে এগিয়ে আসতে এগোটে দুটো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সজোরে চিৎকার করে কান্না করছে। এতদিনে নিজের সন্তানদের কান্নার আওয়াজ মুখস্থ হয়ে গেছে। পায়ের গতি বাড়িয়ে কেবিনের দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। তার সন্তানদ্বয়কে একত্রে কান্না করতে দেখে উঁচু কণ্ঠে জানতে চাইল, ওরা কাঁদছে কেন? শাবাবকে দেখার সঙ্গে সঙ্গে নিজের অশ্রু লুকায় সাইফা। চোখ মুছে নিল, তবে কোনো জবাব দিল না। এখনো কান্না থামেনি তাদের। রুনা বেগম ছেলেকে উদ্দীপিত অস্থির হতে দেখে বললেন, টিকা দিয়েছে তাই কান্না করছে, তুমি বসো। এতক্ষণটা কেটেছে বিষণ্ণতায়। বাড়ি ফিরে অস্থিরতা থেকে নিস্তার পাওয়া যায়নি। কেউ কারোর সাথে কথা বলে শব্দ খরচ করলো না। বারবার ব্যথায় কুকড়ে ওঠা দুটো ছোট্ট প্রাণের দিকে অধীর দৃষ্টিতে চেয়ে আছে। দুজনের গা গরম হয়ে উঠতে লাগলো। ডাক্তারের কথা অনুযায়ী জ্বর আসার সম্ভাবনা 90%। তবে চিন্তার কারণ নেই। সদ্য বাবা মা হওয়া শাবাব সাইফা চিন্তার কারণ নেই। কথাটি কর্ণপাত হলেও হৃদয়ের শান্তি দিতে পারেনি। জ্বর বাড়ল। শাবাব বিছানার এক কোণে হিমায়িত হয়ে বসে আছে। নতুন পরিস্থিতি। সাইফা নিজের মনের আর্তনাদ প্রকাশ করছে বারে বারে। তাকে দেখে শাবাবের মনে হলো মেয়েরা কি সহজেই পারে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কষ্টগুলোর অভিব্যক্ত করছে। অশ্রু ফোটার মাধ্যমে হৃদয় হালকা করছে। অব্যক্ত রয়ে গেল শাবাবের অনুভূতিগুলোই। গুমট মুখের আড়ালে বাচ্চাদের দ্রুত সুস্থ হয়ে যাওয়ার প্রার্থনা। শুকনো ঢোক গিলে কোনো রকম সান্ত্বনা দেয় নিজেকে। শাবাবের যন্ত্রণায় ঘুরতে গিয়েও তেমন একটা সুবিধা করতে পারেনি আবির আর শাম্মা। বাকি সকলে একে অপরে কাজ করতে পারলেও ফরেন্সিক বিভাগে সে একজনই আছে। একটা দিন শান্তিতে ঘুরতে পেরেছে। বাকি দিনগুলো কেটেছে রাস্তায়। ফিরে এসে সে আবার গাধার খাটুনি, লাশ কাটা ছেঁড়া করা, এই টেস্ট ওই টেস্ট। মাঝে মধ্যে শাম্মা তাকে বিনা গোসলে শোবার ঘরে ঢুকতেই দেয় না। যখনই কোনো মার্ডার কেস হয় দূরে দূরে থাকে শাম্মা। আজও তাই। গোসল সেরে শাম্মার হাত চেপে ধরল। শাম্মা চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ো, ওসব কাটাছেঁড়া করে এসেছো, আমাকে ধরবে না, গা শিরশির করে ভাবলেই। আবির শুনল না কোনো কথাই। জ্বালাতন করার সুযোগ পেয়েছে। কোমর জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। শাম্মার আরো রাগান্বিত মুখটা দেখতে পায়। আবির বলে, গিনি দেখো, আমার গা থেকে এখনো পচা কোনো গন্ধ পাওনি নাকি? জানো যে লোকটা মারা গেছে, সে 3 দিন ডোবায় ছিল। তারপর সে একজনকে খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। যখন জানাজানি হলো আমরা লেগে পড়লাম তার খোঁজে। এরপর আমরা তার লাশ পাই। তাকেও ভিকটিম ভাবলাম। পরে জানতে পারলাম লোকটা আত্মহত্যা করেছে ভয়ে। 3টে দিন ডোবায় ছিল। একদম বাজে অবস্থা ছিল তার। আমার নিজেরই হাত পা কাঁপুনি ধরে গিয়েছিল। গোল গোল হয়ে উঠল শাম্মার চোখ। লোকটার জন্য দুঃখ প্রকাশ করবে নাকি ভয় পাবে, এসব কাটা ছাড়া একদম দেখতে পারে না সে। আবিরই আবার জবাব দেয়, পরে জানতে পারলাম এই মারা যাওয়া লোকটাই আসল অপরাধী। আমাদের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয়। দুঃখ প্রকাশ করার আর কোনো জায়গা নেই। অপরাধীর জন্য আবার কিসের মায়া। উপরে উপরে নিজেকে শক্ত দেখালো ভীষণ রকমের ভীত শাম্মা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে বাঁধন আরো শক্ত হলো। আবিরের মায়া ভরা মুখ সম্মুখে নিজেকে আবিষ্কার করলে নড়চড় থেমে যায়। লোকটা কেমন করে যেন চায়। বয়সে ছোট এই বিষয়টা এতগুলো মাসে কখনো অনুভব হয়নি। যথেষ্ট ম্যাচিউর। সামলে নিতে জানে নিজেকে, সাথে তার গিন্নিকে। শাম্মা ভেবেই এসেছিল যে তাকে সামলাতে হবে উল্টো সবকিছু। এখানে এসে তার সব ধারণা ভুল প্রমাণিত হলো। পুরুষ মানুষ যখন দায়িত্ব কাঁধে তুলে নেয় শেষ ক্লান্ত না হওয়া অব্দি ছাড়ে না। শ্যামসুন্দর পুরুষের মায়া ডুবে রইল দুটো নেত্র। ভারী নিঃশ্বাস এসে মুখ পৃষ্ঠে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরে যায়। গাঢ় চুমো এঁকে দেয় শাম্মার ডান গালে, পরপর থুতনিতে। অধর ছুঁয়ে দিল আলতোভাবে। অতিরিক্ত ভালোবাসায় সিক্ত করে আবির কানে কানে এসে বলল, জানো গিন্নি, যারা আত্মহত্যা করে তারা কোনো দিন তৃপ্তি পায় না।
তাদের আত্মাই পৃথিবীতে ঘুরতে থাকে, বিশেষ করে তার সাথে যে মারা যাওয়ার পর তার পোস্টমর্টম করে। আমার ভীষণ ভয় করছে গিন্নি। পোস্টমর্টম তো আমি করেছি। 3টে মাস যাবৎ টানা ঘুম হচ্ছে না ঠিক মতো, বড়জোর 1 ঘন্টা, কখনো কখনো 2-3 ঘন্টা। শক্ত দেহটাও হাল ছাড়লো। ঘুম সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। জোর খাটিয়ে এই কটা দিন চালিয়েছে নিজেকে। সে পারবে বললে আশ্বস্ত করেছে। সুভা ঘুমলে সুফিয়ান জেগে ওঠে, সুফিয়ান ঘুমলে সুভা। যত বড় হচ্ছে তত তাদের পেছনে সময় বেশি দিতে হচ্ছে। হয়রান ক্লান্ত স্বভাব। সাইফার অবস্থাও তাই। অপারেশনের ধকল যেতে না যেতেই সন্তানের দায়িত্ব। এভাবেই বুঝি তাদের বাবা মায়েরা তাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। আজ 3 মাস পূর্ণ হলো তাদের। পুরো ঘর এলোমেলো থাকে, বাচ্চাদের কাপড় আর প্রয়োজনীয় জিনিসের ছড়াছড়ি। শাবাব আজ তাড়াতাড়ি বাড়ি ফিরল। সাইফার মুখের দিকে চেয়েছে ক্লান্ত নয়নে। মেয়েটির মুখে নাজেহাল অবস্থা, চোখের নিচে কালো দাগ। শাবাবের অতটা বোঝা না গেলেও সাইফারটা স্পষ্ট। তারপরও হাসি মুখে তার ফিরে আসাকে স্বাগত জানালো। এখন তার পুত্রকন্যা তাদেরকে চিনতে শিখেছে, বুঝতে শিখেছে ধীরে ধীরে কে তাদের আপন। বিড়াল ছানা দুটো বড় হতে শুরু করেছে। শাবাব নরম গলায় প্রশ্ন ছুড়ে, তুমি খুব ক্লান্ত তাই না? আপনিও তো ক্লান্ত। আমার শরীরে যায়। আমার আপনারটা সয় না। শাবাব হেসে বলল, অবসেশন। অন্য লোকের প্রতি দেখাই অবসেশন। দুষ্টু গলায় বলল সাইফা। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, চোখ দুটো তুলে দান করে দিব কোনো অন্ধকে, মুখ সেলাই করে রাখবো। সাইফা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, বিকলাঙ্গ স্ত্রী চলবে? চলবে না, দৌড়াবে। আজ শাবাবের মন চাইলো ভিন্ন কিছু। সাইফার মুখ পানে চেয়ে কিছু সময় ভাবলো নীরবে। দুজনকে দুকোলে তুলে হাঁটতে শুরু করলো বাবা মায়ের ঘরের দিকে। দরজায় নক করতে পারছে না, পায়ের সাহায্যে কোনো রকম দরজা নক করলো খুব সাবধানে। রুনা বেগম এবং লুৎফর বেগ উভয় উঠে আসেন। ছেলেকে তার দুটো ছানাকে একত্রে কোলে করে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক সুরে জানতে চাইল, কি হয়েছে বাবা? এক এক করে সুভা আর সুফিয়ানকে দাদা দাদির কোলে তুলে দিল। ফিরে গিয়ে বালিশ ফিডার এনে সেটাও এগিয়ে দেয়। শাবাব বলতে লাগলো, দাদা দাদির দায়িত্ব পালন করেন। আমি আর সাইফা ভীষণ রকম ক্লান্ত, একটা লম্বা ঘুম দিব। শাবাব লুৎফর বেগের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের মুখের দিকে চেয়ে আপনাদের একটু মায়া হয় না? রাত জেগে নাজেহাল অবস্থা, আর আপনি রাত জেগে টই টই করেন। একটু নাতি নাতনিদের দেখলেও পারেন। লুৎফর বেগ বলে ওঠেন, তোমাকে বলিনি আমি, ওদের আমার কাছে দাও। অসভ্য ছেলে, আমার উপর দোষ চাপাচ্ছে। আজ দিলাম, খেয়াল রাখবেন কান খাড়া আমার, কান্নার আওয়াজ যেন না আসে। নিচ থেকে দরজা আটকে দিয়ে আনমনে হাসতে হাসতে চলে গেল নিজের ঘরের দিকে। সাইফাকে আটকে রেখে এসেছে। ফিরে এসে মুখখানা গম্ভীরতায় ভরে ওঠে। শাবাব ঢুকিয়ে দরজা আটকে দিল। আচমকা সাইফাকে কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। লাইট নিভিয়ে ঘোর আধারে ঠেকে যায় ঘরটা। শীতল অনুভব করছে শাবাব। সাইফা ছটফট করে বলে ওঠে, আমার বাচ্চারা কোথায়? দাদা দাদির কাছে। গাঢ় গলায় জবাব দিল শাবাব। ওখানে কেন? একা ঘুমোতে পারবে? পারবে। আমি পারবো না, নিয়ে আসুন। চুপ আহম্মক। দিন দিন মেয়ে থেকে মহিলা, মহিলা থেকে বুড়ি হচ্ছ। মগজটা তেমনই হয়ে যাচ্ছে। একদিন থাকুক ওরা দাদা দাদির কাছে। আলিঙ্গনের অভাব অনুভব করছে অনেকদিন যাবৎ। উষ্ণতা চাই। নানি বাড়ি যাওয়ার কথা শুনতেই যেন শাবাবের মাথায় বাজ পড়ল। বসে বসে ফুঁসছে বিছানার পাশের সোফায়। সাইফার বাবা মা এসেছেন। 4 মাসে একটাবার নানি বাড়িতে যাওয়া হয়নি সুভা আর সুফিয়ানের। তারা জোর করেনি। তাদেরও তো ইচ্ছে হয় মেয়ে আর নাতি নাতনিকে তাদের বাড়ি নিয়ে রাখুক। শাবাবের মধ্যে রাগের গোলা বর্ষণ হলেও নিজেকে দমিয়ে রাখলো। তার রাগ প্রকাশিত হলে সেটা নিতান্তই বাড়াবাড়ি হয়ে যাবে। অধিকার আছে তাদেরও, তবে মনকে মানাবে কি করে? বাড়ি ফিরে আজকাল নতুন অভ্যেসে পরিণত হয়েছে তারা। নিষ্পাপ মুখ জোড়া না দেখলে অপূর্ণ রয়ে যায় 24 ঘন্টা। দুজনকে লাল সাদা রঙের কাপড়ে পুতুলের মতন করে সাজিয়েছে সাইফা, অথচ তার বাবা বেরং মনের অধিকারী, সর্বহারা। ধূসর কুচকানো শার্ট পরে এক পা তুলে সোফায় অবস্থানরত। শার্টের বোতামগুলো খোলা প্রায় অনেকটাই। সর্বসময় বিধ্বস্ত মনে হয় তাকে, পেঁচার মতন মুখটা। সাইফা ব্যাগপত্র গুছিয়ে এসে সামনে দাঁড়ায় এবং বলে, দ্রুত ফিরে আসবো। শাবাব ঘাড় বেঁকিয়ে চাইলো কাপড়ের ব্যাগের দিকে। গমগমে গলায় বলে উঠল, প্রিপারেশন দেখে মনে তো হচ্ছে না। বাচ্চাদের কাপড় বেশি নিতে হয়। কয় বছরের জন্য যাচ্ছ? কথার বিপরীতে তেড়া প্রশ্ন। 1 বছর। শাবাব সময় নিয়ে জবাব দেয়, আরেক বছর বাড়িয়ে দিলাম, 2 বছরের মধ্যে ফিরে আসবে।
কথার ইঙ্গিত শাবাব ধরে ফেলে ঝটপট। সাথে শাবাবেরটা সাইফাও। ঠোঁটের কোণে হাসি ফুটতে চেয়েও ফুটল না। সে জানে তার সন্তানদের বাবার মনের অবস্থা। এটাও জানে আগ বাড়িয়ে বলবে না কখনো। নিচ থেকে এগিয়ে গেল, সামান্য ঝুঁকিয়ে ছাকড়া চুলগুলো কপালের সামনে থেকে সরিয়ে চুমু খায় বলে, আসি, অপেক্ষা করুন, ফিরে আসলে আমাদের 3 জনকে 3 গুণ ভালোবাসা দেবেন। তোমার ভাগে আর কোনো ভালোবাসা নেই। আমি অন্য একটা লোকের হাত ধরে পালিয়ে যাব। সুবা সুফিয়ানকে রেখে যেও। অনেক নিষ্ঠুর আপনি। সাইফার হাত টেনে ধরে চোখের পাথায় সেও চুমু এঁকে দেয়। কথার জবাবে বলে, জানি, আর তুমি সবসময়ের মতো নাহাম্মক। যেন কেউ হৃদয় চিড়ে নিয়ে গেল। আর নির্বাক চোখে চেয়ে দেখলো শাবাব। কিছুই বলতে পারলো না, করতে পারলো না। মনে পড়লো সেই 5 বছর আগের কথা। এভাবেই একাকী নিজের ফ্ল্যাটে পড়ে থাকতো, কোথাও কেউ ছিল না। হুট করে সেই দিনগুলোর কথা মনে পড়ছে কেন? হয়তো নিয়তি চাইছে নতুনত্বের মধ্যে পুরনো স্বাদটা যোগ করতে। শাবাব বাবা মায়ের কাছে গিয়ে বলল, আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, আগামীকাল ফিরবো। কে জানে ঘরের কি অবস্থা। অনেক মাস পর তার ঠিকানায় আসা হলো, রাত কাটানোর উদ্দেশ্যে। মাঝে মধ্যে এসেছে, কিন্তু দরকারে। একসময়ের প্রিয় বন্দুকটা রাখলো ঘরে এসে টেবিলের উপর, সাদা কাপড়ে ভালো মতন মুড়িয়ে রাখলো। পুরনো প্রেম ভোলা যায়। ঘরে ধুলো পড়েনি অতটা। রান্নার জন্য সে খালাকে রাখা হয়েছিল, সে এসে ঘর পরিষ্কার করে গিয়েছেন নিজে থেকে। ভালো মানুষ সে, তাকে ছুটি দেওয়া হলেও স্বেচ্ছায় কাজ করে দিয়ে যান মাঝে মধ্যে। না করলে একটাই কথা, তার বসে বসে কারো টাকা খাওয়ার ইচ্ছে নেই। ঘরের চাদর পাল্টে গোসলে চলে গেল শাবাব। লম্বা শাওয়ার নিয়ে ফিরে এসেছে। ভেজা শরীরে আলমারির লক খুলে সাইফা আর তার কাপড় সরিয়ে তার বাচ্চাদের কাপড়ের জন্য জায়গা করতে চায়, হয়ে উঠল না। কাপড় বদলে দ্রুত নিচে চলে গেল। এখানে আলমারির দোকান আছে একটা। নগদ টাকা তুলে দিয়ে রাতের দিকেই সুভা সুফিয়ানদের জন্য নতুন ছোট আলমারি ঘরে এনেছে। রাতের বেলায় যেন সব কাজ করা ধুম উঠল। পুরো ফ্লোরে ম্যাট্রেস বিছাতে হবে। ধীরে ধীরে দুজন বড় হচ্ছে, তাদের মূল আস্তানা হবে এই ফ্লোর। অর্ডার দিল ফোন করে। বিছানাও শক্ত, আসবাবপত্রের চারিকোণে নরম ফোনের আলাদা লেয়ার অব্দি লাগায়। সবকিছু করতে করতে রাতের প্রায় 12টা। ক্লান্ত করেছে নিজেকে ইচ্ছাকৃত। দ্রুত তন্দ্রায় এসে যেন হানা দেয়। বাচ্চাদের কথা মনে করে মনে বিষাদ শোয়ার পূর্বে ঘুমে তলিয়ে যেতে চায়। হলোও তাই। সারা বিছানায় হাত পা ছড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়ে শাবাব। ভালো খারাপ মিলিয়ে চলছে টোনাটুনির সংসার, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। তবে আজ ঘাড়ে অনেক কাজ। শুক্রবারের দিনটা সাম্মার ছুটির দিন হলেও আজ কোনো ছুটি নেই। নতুন সংসারে সবার আবদারে মির্জা এবং ফাহাদকে দাওয়াত করা হয়েছে। শাবাবকে অনেক বলার পর আসতে রাজি হয়েছে সে। দুপুরে খাবারের আয়োজন করেছে বর আর গিন্নি মিলে। ঠিক সেই মুহূর্তে ফাহাদ অথই এবং মির্জা রুবি এসে হাজির। মির্জার ছেলেটা অল্প অল্প করে হাঁটতে শিখেছে। এসেই ঘরে টুকটুক করে হাঁটতে লাগলো। পুরো ঘরে হইচই ছড়িয়ে পড়লো তার আগমনে। আবির খাবার টেবিলে সাজিয়ে মির্জার ছেলে মাহিরকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। শাম্মা চোখ পড়েছে তাদের দুজনের দিকে। এজন এক সুন্দর দৃশ্য। কান্না থামাচ্ছে, সামলে নিচ্ছে, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। কিছুটা মন খারাপ গ্রাস করে বসে শাম্মার মনে। এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, তোমার এই ইচ্ছেটা দ্রুত পূরণ হোক, আমাদের ঘরটা আলোকিত করুক কেউ। ঠিক তখনই শাবাব এসে হাজির। সব সময়ের মতোই বিধ্বস্ত অবস্থা। এসেই কোনো দিকে না চেয়ে খাবার টেবিলে এসে বসে বলল, ক্ষুধা পেয়েছে, দ্রুত খাবার সার্ভ করো। মির্জা ফোড়ন কেটে বলল, বোনের বাড়িতে এসেছ, তাও এই অবস্থায় এসেই খাবার খেতে বসে গেলে? তোমার মধ্যে কোনো সামাজিকতা নেই শাবাব? নেই, আমি অসামাজিক। একে একে সকলে খাবার টেবিলে এসে বসে। ফাহাদ শাবাবের দিকে ভালোভাবে খেয়াল করলো, প্রশ্ন করলো, স্যার আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? ক্লান্ত মনে হচ্ছে, কতদিন ঘুম হয়নি। মির্জা হাসতে হাসতে বলে ওঠে, বউ বাচ্চা ছাড়া ঘুম হয়? তুমি এসব বুঝবে না নতুন জামাই। উপস্থিত সকলে মুখ চেপে হাসে শাবাবের দৃষ্টির অগোচরে। আসলেই সে বউ বাচ্চা ছাড়া ভালো নেই। মুখে সেই ছাপ স্পষ্ট। স্বীকার করবে না সেটাও জানা আছে। মির্জার মোড় ঘুরল আবির আর শাম্মার দিকে। নতুন সংসারে প্রথমবার এসেছে, বলে উঠল, নতুন সংসার খুব ভালোই সাজিয়েছ আবির ম্যান। এবার নতুন মেহমান আনার ব্যবস্থা করো। আবার খানিকটা লজ্জাবোধ করে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ভাগ্যের শাম্মা এখানে নেই। সুযোগ বুঝিয়ে আবিরকে একা পেয়ে কথা তুলেছে। তবে জবাব দিল শাবাব, বলে উঠল, তোমার চাকরি ছেড়ে দেওয়া উচিত মির্জা। মির্জা অতি উৎসাহিত হয়ে জানতে চাইল, কেন কেন? অপরাধ তদন্ত বিভাগের চাকরি ছেড়ে হয়তো ম্যারেজ ব্যুরো খুলে বসো, নয়তো পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরির আবেদন করো।
তোমার এসবে ইন্টারেস্ট বেশি। আমি না থাকলে তোমার বিয়েটাও হতো না, আজ 2 বাচ্চার বাপ হতে পারতে না। শাবাব তির্যক দৃষ্টি ছুড়ে মির্জার দিকে। তারা দুজনে কাজ ব্যতীত মুখোমুখি আছে আর তর্ক হবে না, এটা অসম্ভব। সেখানে নীরব দর্শক ফাহাদ। অথই রুবি শাম্মার সাথে গল্পগুজবে ব্যস্ত। শাবাব উঠে দাঁড়ায়, হাত ধুয়ে এসে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে মির্জা আবার ডেকে উঠে বলে, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। শাবাব জবাব দেয়, আমাকে খেতেই ডেকেছে, খাওয়া শেষ, চলে যাচ্ছি। তারপর ফর্মালিটি দেখিয়ে একটু বসতে পারো। বোনের বাড়িতে কিসের ফর্মালিটি? হ্যাঁ, ফর্মালিটি দেখে অতিথিরা। মির্জা বুঝলো এখানে কথা বাড়িয়ে লাভ নেই। বেচারার মন মেজাজের হাল খুবই খারাপ। এই অল্প সময়ের দূরত্বে এই অবস্থা। তর্কবিহীন যেতে দেওয়া হয় তাকে। মন টিকছে না, একেবারেই টিকছে না। এমনিতেই তার স্বভাবে বিরক্ত সকলে। 2 দিন যাবৎ মুখ দিয়ে আরো ছুরি চলছে। ছেলের এই অবস্থা বুঝতে পেরে রুনা বেগম লুৎফর বেগকে যথাসম্ভব দূরে রেখেছেন শাবাবের কাছ থেকে। এরা একে অপরের মুখোমুখি হলেই কাণ্ড ঘটবে। 2 দিন কেটেছে 2 বছরের মতন, এখনো আসার কোনো নামগন্ধ নেই। কোন রকম রাগ সংবরণ করে ঘরে এসে বসে রইল। হাসপাস করতে করতে কলিং বেল বেজে ওঠে। শাবাবের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠেছে। হুট করে যেন কি হলো, দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে যায়। এক প্রকার দৌড়ে গিয়েছে। রুনা বেগমের পৌঁছানোর পূর্বে শাবাব দরজা খুলে দিল। না, তার মনের সুপ্ত বাসনা পূর্ণ হয়েছে। আশা ভুল নয়। তার হৃদয়ের 2টো অংশকে নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে সাইফা, সাথে সাইফার বাবা। মেয়েকে দিতে এসেছেন। ঠোঁটে চওড়া হাসি ফুটেছে কখন শাবাব নিজেও জানে না। দীক্ষণ কিছু চিন্তা না করেই দুজনকে স্ট্রোলার থেকে 2 হাতের সমস্ত বল প্রয়োগ করে বুকে জড়িয়ে নেয়। শ্বশুরকে সালাম জানিয়ে ভেতরে নিয়ে এলো। আপাতত এই দুজন ছাড়া আশপাশের সব জীব বস্তুর সম্পর্ক তুচ্ছ। প্রাণ ফিরে পেয়েছে যেন। একাধারে শতাধিক চুমু গেল দুজনের গালে, সবার চোখের অন্তরালে। শ্বশুরকে বিদায় দিয়ে ঘরে এসেছে ঘন্টাখানেক হলো। সুভার সুফিয়ানের জায়গা হয়েছে বাবার বুকের উপর। দুজনকে শুয়ে নিজেও চোখ বুজেছে। সাইফা ঘরে এসে এই দৃশ্য দেখলো। চিত্তমুগ্ধ হয়ে চেয়ে রইল 3 জনের দিকে। এগিয়ে এসে শাবাবের কপালে হাত রাখতে খানিক ধরফড়িয়ে উঠে শাবাব বলে, একদম ওদের ছুঁবে না, এতদিন একাকী অনেক রাজত্ব চালিয়েছ। শাবাবের কড়া আদেশী ভঙ্গি দেখে সাইফা বলল, আমি ওদের নিতে এসেছি। মনে তো হলো সেটাই। সাইফা বুকে হাত বাঁধে সোজাসুজি শাবাবের উদ্দেশ্যে বলে উঠল, ওরা দুজন আপনাকে কত দুর্বল আর ভীত করে তুলেছে, আপনি কি সেটা অনুভব করেছেন? মাত্র 2 দিন ছিল না, এতেই নিজের কি অবস্থা করেছেন। আমি ছুটে এসেছি বলে ভরকে উঠেছেন, অথচ এক সময় সবাইকে দাবিয়ে বেড়াতেন। সাইফার কথায় স্তব্ধ হলো শাবাব। কোনো জবাব নেই তার কাছে। ঠিক তখনই সুফিয়ান জেগে ওঠে। সুভা বাবার টি-শার্ট খামচে ধরে দিব্যি ঘুমে মগ্ন। সুফিয়ান আজকাল আগের তুলনায় বেশি নড়চড় করে। নড়ে চড়ে শাবাবের গালের কাছে এসে হাজির হলো। নরম তুলতুলে ছোট্ট ঠোঁট এগিয়ে দিল রুক্ষ গালের দিকে। অবুঝ শিশু না বুঝেই ঠোঁটের বিচরণ চালাচ্ছে। তৎক্ষণাৎ ভিজে উঠল শাবাবের গাল। শাবাবের এই অনুভূতিটাও প্রথম। শিরশির করে উঠল দেহ ভালো লাগায়। তার ছেলে প্রথমবার নিজে থেকে চুমু খাচ্ছে তাকে। সেও বোধহয় দূরত্ব মানতে পারেনি। আদরে ভরিয়ে দিয়ে শোধবোধ করে নিতে চাইল। শাবাব সাইফার দিকে চেয়ে প্রশ্ন করল, ওকে আমাকে চুমু খাচ্ছে সাইফা? সাইফা মুখ টিপে হেসে বলল, কামড় দেওয়ার চেষ্টা করছে, দাঁত ওঠার সময় কাছাকাছি। ভাগ্যিস নেই, না হয় আজ রক্ষে ছিল না। এতটুকু বাচ্চার কামড়ে কি বা হবে? জানা, বাচ্চাদের দাঁত বড় মানুষের চেয়ে বেশি ধারালো হয়। রেডি থাকুন। নিত্য নতুন অভিজ্ঞতার মধ্যে নিজেদের মাঝেও পরিবর্তন লক্ষ্য করছে শাবাব সাইফা। তার ছানাপোনারা একটু একটু করে বসতে শিখছে। বিছানায় এক মুহূর্তের জন্য টিকতে চায় না। গড়াগড়ি খেতে থাকে এদিক ওদিক। দুষ্টমির চরম সীমায় সুফিয়ান। সুভাইয়ের কোকড়ানো চুলগুলো তার মূল হাতিয়ার সময় সুযোগ পেলেই টেনে দেয়। পাল্টা আক্রমণের শিকার হয়। সুবা তার ডান গালে খামচি বসায় বিরক্ত করার দায়। শান্ত বাচ্চাকে এক মুহূর্তের জন্য ঠান্ডা থাকতে দেয় না চঞ্চল সুফিয়ান। দুজনেরই দাঁত উঠেছে। সাইফার কথা মতো তাদের ধারালো দাঁতের সর্বপ্রথম শিকার হয় শাবাব নিজে। মা আর দাদু সম্মিলিতভাবে দুজনকে গোসল করানোর দায়িত্ব কাঁধে তুলে নেয়। ছোট্ট টাবে বসিয়ে গোসল করানো হচ্ছে সুভা আর সুফিয়ানকে। শাবাব নীরব দর্শক, দেখছে আর টুকে টুকে রাখছে মস্তিষ্কে। কিভাবে কি করতে হবে ওই বাড়িতে দুজনকে একা সামলানো সাইফার একার পক্ষে সম্ভব নয়। সাইফা বলল, পানি দেখলে হুঁশ থাকে না দুজনের, দেখেন কি খুশি। রুনা বেগম জবাব দেন, পুরোপুরি শাবাবের মতন হয়েছে। ওকে যখন ছোটবেলায় গোসল করাতাম
যতক্ষণ পানিতে থাকতো ততক্ষণ চুপ। গোসল শেষ, ওর কান্নাকাটি শুরু। সে মুহূর্তে সুফিয়ান চেঁচিয়ে ওঠে, পানিতে হাত চাপড়ে বা 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 শব্দ উচ্চারণ করে নিজের মতোই খেলায় মগ্ন। তাকে দেখে বেগ পেল সুবাহ। নিজেকে যতটা চুপচাপ দেখায় ততটা সে নয়। ভাইয়ের দেখা দেখি পানিতে হাত চাপড়াতে চাপড়াতে সেও নকল করলো ভাইয়ের সুর। দুজনের একত্রিত চেঁচামেচিতে শাবাবের মস্তিষ্কে আঘাত করেছে শুধু একটা শব্দ, সেটা হচ্ছে বাবা। খেলার ছলে মুখ ফুটে যে শব্দ উচ্চারণ করেছে সেটা শাবাবের মধ্যে ঝড় তুলে। সে তার অনুভূতিগুলোর কোনো নাম খুঁজে পায় না, প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। চোখ জোড়া খিলখিল করে হাসতে থাকা দুজনের দিকে রুনা বেগম বললেন, দেখো, আমার দাদু ভাই আর দাদুমণি বাবা ডেকেছে। শাবাব, শুনেছো? বিমূঢ় শাবাবের দিকে। সর্বদার ন্যায় সে নীরব চুপচাপ মূর্তি হয়ে বসে আছে। জবাব এলো না কোনো তার তরফ থেকে। বাচ্চা দুটোও তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আকস্মিক শাবাব উঠে দাঁড়ায়, কিছু না বলেই স্থান ত্যাগ করলো। তার চলে যাওয়া রুনা বেগম ও সাইফা দুজনই আন্দাজ করতে পারেন। সুবা সুফিয়ানকে তোয়ালেতে পেঁচিয়ে বিছানায় শুয়ে দিয়ে রুনা বেগম সাইফার উদ্দেশ্যে বলেন, শাবাবের কাছে যাও। ছেলেটা প্রকাশ করতে পারছে না আমি জানি, এই জন্য চলে গেছে। আমি ওদের দেখছি। এই সুযোগটাই চাচ্ছিল সাইফা। কোনো দিকে না চেয়ে সোজা গিয়ে হাজির হলো ছাদে। সে জানতো এই রুষ্ট মানবকে এখানেই পাওয়া যাবে। কদমের দ্রুততা বাড়িয়ে শাবাবের পাশে গিয়ে হাজির। রেলিংয়ে হাত ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে আছে। সাইফার উপস্থিতি উপলব্ধি করতে পেরে ঘুরে তাকায় তার দিকে। কাছে এসে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। সময় নিয়ে বলল, আমি কেন আমার মধ্যে চলমান এত এত অনুভূতিগুলা চেয়েও ভাষায় প্রকাশ করতে পারছি না। শব্দকো স্বভাব অনুভব করছি। আমি বোঝাতেও পারছি না আমি কত খুশি, কত আনন্দিত। এখন মনে হয় আমার ব্যক্তিত্ব তোমাদের মতোই হওয়া উচিত ছিল, অন্তত নিজেকে উজাড় করতে পারতাম।